প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। এই মুহূর্তে করোনাকালীন সময় চলতেছে, আর এই করোনাকালীন সময়ে আমি এখন যে অনলাইনে ক্লাসটি করব সেই ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান। আর এই বিজ্ঞানের যে অধ্যায় নিয়ে আমি আলোচনা করব সেই অধ্যায়টি হচ্ছে শব্দের কথা, অধ্যায় নম্বর 8। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করি। এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে শব্দ এবং শব্দের বেগ, তারপর কোন মাধ্যমে শব্দের বেগ কত, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো শব্দ কাকে বলে, তারপরও আমি আবার বলছি যে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি জাগায়। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হয় কেন এই বিষয়ে আলোচনা করি। এখানে দেখো, আমি 3 প্রকার মাধ্যম লিখেছি বোর্ডের মধ্যে। তার এক প্রকার হচ্ছে বায়ু মাধ্যম, তারপর 2 নম্বরে হচ্ছে তরল মাধ্যম, তারপর 3 নম্বরে হচ্ছে এই কঠিন মাধ্যম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে রাখো যে বায়ুতে শব্দের বেগ প্রতি সেকেন্ডে 343 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, বায়ুতে শব্দের বেগ বলেছি, তারপর তরল পদার্থের শব্দের বেগ কত? প্রিয় শিক্ষার্থীরা, তরল পদার্থের শব্দের বেগ কত? আমরা জানি যে তরল পদার্থের শব্দের বেগ হচ্ছে 1496 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ শব্দ কোনো তরল পদার্থের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 1496 মিটার বেগে চলে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা দেখি কঠিন পদার্থের শব্দের বেগ কত। প্রিয় শিক্ষার্থীরা, কঠিন পদার্থের শব্দের বেগ হচ্ছে প্রতি সেকেন্ডে 6420 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো শব্দের বেগ ভিন্ন মাধ্যমে ভিন্ন হয়। এখন আমরা বুঝতে পারছি যে কোন মাধ্যমে শব্দের বেগ কত। এটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায়। আবার এটাও মনে রাখো যে শব্দ প্রতি সেকেন্ডে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে তার বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে বোঝা যায় কি যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের বেগ বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বইয়ে যে শব্দের বেগের কথা উল্লেখ রয়েছে সেই শব্দগুলো হচ্ছে প্রায় স্বাভাবিক তাপমাত্রায়, বিশেষ করে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয় কেন? একটি প্রশ্ন আসতে পারে যে বায়ুতে শব্দের বেগ যত, তার চেয়ে তরল পদার্থে শব্দের বেগ বেশি কেন? বিভিন্ন মাধ্যমে শব্দের বিভিন্ন বেগের একমাত্র কারণ হচ্ছে যে মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতা। যদি মাধ্যমের ঘনত্ব বেশি হয় এবং স্থিতিস্থাপক বেশি হয় তাহলে সেই মাধ্যমে শব্দের বেগ বেশি হয়। যেমন বায়ুতে কি আছে যে বায়ুর কণাগুলো স্থিতিস্থাপক নয়, খুব কম ধরা হয় এবং বায়ুর ঘনত্ব সবচেয়ে কম, অর্থাৎ বায়ুর ঘনত্ব হালকা, সেজন্য বায়ুতে শব্দের বেগ অন্য মাধ্যমের তুলনায় কম। তারপর দেখো, এর পরে যে মাধ্যমটি রয়েছে সেই মাধ্যমটি হচ্ছে তরল মাধ্যম। সেখানে কি তরলের যে কণাগুলো সেই কণাগুলো প্রায় তাদের স্থিতিস্থাপকতা বেশি, বায়ুর মাধ্যমের চেয়ে বেশি, এবং বায়ুর ঘনত্বের চেয়ে তরলের ঘনত্ব বেশি। তাই বলা যায় যে বায়ুতে শব্দের বেগের চেয়ে তরল পদার্থের শব্দের বেগ বেশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর তরল পদার্থের কণাগুলোর যে ঘনত্ব, তরল পদার্থের ঘনত্ব এবং তার স্থিতিস্থাপকতার চেয়ে কঠিন পদার্থের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতা অনেক বেশি। সেজন্য তরল পদার্থের শব্দের বেগের চেয়ে কঠিন পদার্থের শব্দের বেগ প্রায় 18 গুণ, প্রায় অনেক বেশি, অর্থাৎ বায়ুর মাধ্যমের চেয়ে 18 গুণ বেশি বেগে কঠিন মাধ্যমে শব্দ সঞ্চালিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটি কথা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই কথাটি হচ্ছে যে যদি এই কঠিন, তরল এবং গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ থাকে তাহলে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু শূন্য মাধ্যমে কোনো মাধ্যম নেই, অর্থাৎ শূন্য মাধ্যম বলতে কোনো কিছু নেই, খালি জায়গা, সেখানে এমনকি বায়ু পর্যন্ত নেই, সেজন্য সেখানে শব্দ কি হয় না, সঞ্চালিত হয় না। অর্থাৎ
শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন বুঝতে পারলাম যে কোন মাধ্যমে শব্দের বেগ কত এবং মাধ্যমের ঘনত্ব এবং স্থিতিস্থাপকতার কারণে যে শব্দের বেগের পরিবর্তন হয় সেই বিষয়েও জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বায়ুতে শব্দের বেগের তুলনায় কঠিন পদার্থের শব্দের বেগ বেশি কেন? এর উত্তর আমি তোমাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। সেই বিষয়টি হচ্ছে যে আমাদের মানুষের বিশেষ করে যে শ্রবণের যে অনুভূতিটা রয়েছে তার সীমা কতটুকু, অর্থাৎ একে বলা হয় শ্রাব্যতার সীমা। প্রিয় শিক্ষার্থীরা, মানুষ স্বাভাবিকভাবে 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন হয় সেই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ মানুষ শুনতে পারে, একে বলা হয় শ্রাব্যতার সীমা। আর কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক হচ্ছে যে কোনো কম্পনশীল বস্তু থেকে প্রতি সেকেন্ডে যতটি কম্পন সৃষ্টি হয় তাকে কম্পাঙ্ক বলে। প্রিয় শিক্ষার্থীরা, কম্পাঙ্কের সংখ্যাটা বুঝতে পেরেছো যে প্রতি সেকেন্ডে যতটি পূর্ণ কম্পন সৃষ্টি হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, তাকে ইংরেজিতে HZ দিয়ে লেখা হয়, তার বাংলা উচ্চারণ হচ্ছে হার্জ। প্রিয় শিক্ষার্থীরা, কম্পাঙ্ক কাকে বলে, কম্পাঙ্কের একক কাকে বলে সেটা বুঝতে পেরেছো। তারপর শ্রাব্যতার সীমা কি বা কাকে বলে সেই প্রশ্নের উত্তর তোমরা বুঝতে পেরেছো। তারপর চলো আমরা আরো দুটি বিষয় নিয়ে আলোচনা করি, যেমন শ্রুতিমধুর শব্দ, তারপর নয়েজ। নয়েজ কি? নয়েজের বাংলা অর্থ হচ্ছে গুলমাল অর্থাৎ শোরগোল। প্রিয় শিক্ষার্থীরা, নয়েজ বলতে আমরা বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দের সমষ্টিকে বলতে পারি। যেমন এই শব্দগুলো আমাদের কানে যখন শ্রবণের অনুভূতি জায়গায় তখন আমাদের বিরক্ত হয়, এই শব্দগুলো শুনতে কষ্ট হয়, শ্রুতিমধুর নয়, আর এগুলোর কম্পাঙ্ক বিভিন্ন ধরনের হয়ে থাকে, এজন্য এই ধরনের শব্দকে বলা হয় নয়েজ। নয়েজ কাকে বলে? যে সকল শব্দের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হয় এবং আমাদের শুনতে কষ্ট হয়, আরামদায়ক নয় এবং সেগুলো বিরক্তিকর, এই ধরনের শব্দকে বলা হয় নয়েজ। প্রিয় শিক্ষার্থীরা, নয়েজের সংজ্ঞা জানতে পেরেছো। তারপর রয়েছে শ্রুতিমধুর শব্দ। এই শ্রুতিমধুর শব্দ কাকে বলে? যে সকল শব্দ শুনতে ভালো লাগে, আরামদায়ক, সেই সকল শব্দকে বলা হয় শ্রুতিমধুর শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পেরেছো যে নয়েজ কি, শ্রুতিমধুর শব্দ কাকে বলে, এগুলোকে আবার সুরও বলা যেতে পারে। এই অষ্টম অধ্যায়ের আরেকটি বিষয় যে বাকি রয়েছিল শেষের দিকে যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে যে এই শব্দগুলো তো বুঝতে পারলাম, শব্দের আবার এই নয়েজ গুলো আছে, সেই নয়েজ গুলো হচ্ছে বিশেষ করে শব্দ দূষণ। নয়েজ গুলো কি করে? শব্দ দূষণ সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীরা, শব্দ দূষণ কাকে বলে এটাও বুঝতে পেরেছো যে সকল শব্দ আমাদের কানে এসে বিরক্তি সৃষ্টি করে, বিরক্তিকর, যন্ত্রণাদায়ক এবং আরামদায়ক নয়, সেই সকল শব্দগুলো হচ্ছে নয়েজ। এগুলো আমাদের কি করে? শব্দ দূষণ সৃষ্টি করে। শব্দ দূষণ রোধ করতে যে আমাদের দরকার, সেই দরকারি বিষয়গুলো হচ্ছে যেমন প্রথমে বলতে পারি যে বিভিন্ন ধরনের শব্দ দূষণ সৃষ্টিকারী কলকারখানা আছে, সেই কলকারখানাগুলো আমরা কি করব? আমাদের লোকালয়ের বাইরে স্থাপন করব। তারপর বিভিন্ন শব্দ দূষণ সৃষ্টিকারী যানবাহন রয়েছে, সেই যানবাহনগুলোকে কি করব? সরিয়ে ফেলবো। তারপর পরিবেশের বিভিন্ন জায়গায় গাছপালা রোপণ করব, বৃক্ষরোপণ করব। তারপর আর কি করা যেতে পারে? বিভিন্ন লোকালয়ে যেমন বাদ্যযন্ত্র বা বিভিন্ন ধরনের শব্দ দূষণ সৃষ্টিকারী যন্ত্র রয়েছে, সেগুলোকে কি করব? আমরা সীমাবদ্ধ করে রাখবো, অর্থাৎ এমনভাবে আমরা এগুলো ব্যবহার করব যাতে শব্দ দূষণ সৃষ্টি না হয়। এগুলো হচ্ছে শব্দ দূষণ রোধ করার কৌশল। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিজের মন থেকে তোমরা শব্দ দূষণ রোধের আরো কৌশল বের করতে পারবে, তোমরা চেষ্টা করবে। তারপর এই বিষয়গুলো যে আলোচনা করেছি, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে
কিছু প্রশ্ন লিখে দেব, সেই প্রশ্নগুলো একটু খেয়াল করো। আমি এখন কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, এই মুহূর্তে তোমরা একটু খেয়াল করবে। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমি কিছু প্রশ্ন দিয়েছি ইতিমধ্যে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ের মধ্যে সব প্রশ্নের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। শুধুমাত্র আমরা কিভাবে শব্দ শুনতে পাই এই বিষয় বাদে প্রিয় শিক্ষার্থীরা, এটাও বলেছিলাম প্রথমে যে শব্দ যখন উৎস থেকে উৎপন্ন হয়, তারপর সেই শব্দ সঞ্চালিত হয়ে যখন আমাদের কানের পর্দায় এসে ধাক্কা দেয়, তখন সেই পর্দাটি কম্পন হয়। পর্দাটির কম্পন হওয়ার পর সেই অনুভূতি আমাদের মস্তিষ্কে চলে যায়, তারপর আমরা কি করি, সেই শব্দ শুনতে পাই। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। চলো আমরা এখন একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করি। তোমরা বোর্ডে দেখো, আমি তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। যেমন প্রশ্নটি হচ্ছে যে একে বাংলা স্কুলের সপ্তম শ্রেণীর দুজন শিক্ষার্থী নাসরিন একটি পাইপের এক প্রান্তে শব্দ সৃষ্টি করলো। একটি পাইপের এক প্রান্তে নাসরিনে কি করলো, শব্দ সৃষ্টি করলো, এবং অন্য প্রান্তে থাকা রাশেদা দুবার শব্দ শুনতে পেল। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি উদ্দীপক। তোমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তোমাদের সামনে, সেই বিষয়ের উপর নির্ভর করে, সেই বিষয়ের আলোকে একটি উদ্দীপক লিখেছি। তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে এখানে নিশ্চয়ই যে বিষয়গুলো দিয়েছি সেই বিষয়গুলো হচ্ছে যে পাইপের মধ্যকার যে মাধ্যম রয়েছে সেই দুটি মাধ্যম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্ন দেখো যে প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের সভ্যতার সীমা কত। এটা আমি আগেই বলেছি যে মানুষ কি করে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ বিশিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পায়, এই পরিসরকে বলা হয় সভ্যতার সীমা। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন যে ছাদের শব্দ শোনা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটা জেনেছো যে আমরা জানি শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য, অর্থাৎ শূন্য মাধ্যমে শব্দ সঞ্চালিত হয় না, তাই একজনের সৃষ্ট শব্দ অন্যজনের শুনতে পায় না। সুতরাং আমরা এখানে বলতে পারি যে চাঁদে কোনো বায়ুমণ্ডল নাই, সেজন্য চাঁদে কি হয় না, শব্দ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সঞ্চালিত হতে পারে না। চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে শব্দের বেগ শূন্য, তাই চাঁদে শব্দ সৃষ্টি করলে সেই শব্দ শোনা যায় না। এটা হচ্ছে 6 নম্বর প্রশ্নের ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, 9 নম্বর প্রশ্নের মধ্যে দেখো যে রাশেদা শব্দটি দুইবার শুনতে পেরেছে। এর কারণ কি? আমরা জানি যে পাইপের এক প্রান্তে যখন নাসরিনের শব্দ উৎপন্ন করেছিল, তখন সেই উৎপন্ন শব্দ পাইপের মধ্য দিয়ে আসলো, আবার পাইপের ভিতরে যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুর মধ্য দিয়েও এসেছিল। অর্থাৎ শব্দের বেগ আমরা জানি বায়ুতে হচ্ছে 343 মিটার প্রতি সেকেন্ডে, আর পাইপের যে উপাদান রয়েছে, যে প্লাস্টিক রয়েছে, সেই পাইপের প্লাস্টিকের মধ্য দিয়ে শব্দ এসেছে প্রতি সেকেন্ডে 6420 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শব্দ বায়ুর মধ্য দিয়ে যে বেগে এসেছিল তার চেয়ে অনেক গুণ বেশি দ্রুত পাইপের মধ্য দিয়ে অন্য প্রান্তে চলে গিয়েছিল। তাই রাশেদা কি করলো, সেই প্রান্তে দুবার শব্দ শুনতে পারলো। একবার শুনলো পাইপের মধ্য দিয়ে, আর আরেকবার শুনলো পাইপের ভেতরে যে বায়ু রয়েছে সেই বায়ু দিয়ে যে শব্দটি গিয়েছিল সেটি অনেক পরে গিয়েছিল তার কানে। তাই প্রথমে সে পাইপের শব্দ শুনতে পেল, তারপর সে বায়ু দিয়ে চলে যাওয়ার শব্দটি শুনতে পারলো। সুতরাং বলা যায় যে পাইপের এক প্রান্তে উৎপন্ন শব্দ অন্য প্রান্তে রাশেদা কি করলো, দুবার শুনতে পারলো। প্রিয় শিক্ষার্থীরা, 9 নম্বর প্রশ্নে খেয়াল করো, এখানে লেখা আছে রাশেদা কিভাবে শব্দটি শুনতে পারলো। এটা আমি আগেই বলেছি যে উৎস থেকে সৃষ্ট শব্দ যদি কোনো একটি মাধ্যম দিয়ে আমাদের কানে এসে আমাদের কানের পর্দায় বাধা দেয় এবং কানের পর্দাকে কম্পন সৃষ্টি করে, তাহলে সেই কম্পন আমাদের কানের মধ্য দিয়ে সেটি মস্তিষ্কে চলে যায়, আর সেই মস্তিষ্ক কি করে সেই শব্দের অনুভূতি সৃষ্টি করে, আর সেই জন্য আমরা সেই শব্দ শুনতে পাই। উদ্দীপকেও বলা যায় একইভাবে নাসরিনের সৃষ্ট শব্দ যখন পাইপের মধ্য দিয়ে
রাশেদার কানে পৌঁছলো তখন সেই শব্দ কি করলো? রাশেদার কানের পর্দাকে ধাক্কা দিল এবং সেই ধাক্কার ফলে রাশেদার কানের পর্দাটি কেঁপে উঠলো, অর্থাৎ কম্পন সৃষ্টি হলো। আর সেই কম্পন কি হলো? রাশেদার মস্তিষ্কে চলে গেল এবং সেখানে শব্দের অনুভূতি সৃষ্টি হলো, ফলে রাশেদা সেই শব্দগুলো শুনতে পারলো। এটা হচ্ছে এই ঘ নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই প্রশ্নটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অধ্যায়ের আলোকে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা সুন্দর করে সেই প্রশ্নগুলো নোট করবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে লিখে তারপর সেগুলো ভালো করে বুঝে শুনে পড়বে, যাতে সামনের আসন্ন পরীক্ষায় তোমাদের অনেক উপকার হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।